শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও। তো থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কী বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টা খুবই সিম্পল, আমি বেশি সময় নিব না, অল্প একটু সময়ের ভিতরে আমি শেষ করব। সেটা হচ্ছে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি নিজে নিজে কীভাবে স্লট পেয়েছি। আসলে দেখুন, আপনার ডকুমেন্ট যদি আপনার সব অরিজিনাল থাকে তাহলে ভিসা পাওয়াটা আমি মনে করি যে খুব ইজি। অনেক জায়গাতে এরকম হয়েছে যে হ্যাঁ আপনি এর আগে দেখা যাচ্ছে আপনার ধরেন আপনি ব্যাংক যে স্টেটমেন্ট আছে সেটা এডিট করে অনেকে দিয়েছে, ভিসাও পেয়েছে অনেক। বাট এখন জিনিসগুলো কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াইছে। এখন ওরা হচ্ছে গিয়া চেক করছে, এম্বাসি থেকে ওরা ফোন দিয়ে দিয়ে চেক করে। আমি এরকমও দেখছি যে ইভেন এখন যে আপনার প্রতি বৃহস্পতিবার যে স্লট ছাড়ে সেই স্লটের ওরা ভেরিফাই করার জন্য কিন্তু র্যান্ডমলি ভাবে ওরা হচ্ছে কি ফোন দেয়। ফোন দিয়ে ওরা জিজ্ঞেস করে যে আপনি নিজে অ্যাপ্লাই করেছেন কিনা, বা আপনি আদৌ কি সত্যি আপনি অ্যাপ্লাই করেছেন না আপনি কারো মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, এরকম কিন্তু ঘটতেছে। তো সবসময় চেষ্টা করবেন যে ডকুমেন্টসগুলো সবসময় লিগ্যালি দেওয়ার জন্য। আর যদি এডিট করেও দেন, ধরেন আপনার নাই বাট আপনার এটা খুবই জরুরি, তাহলে সেটা হচ্ছে কি এমনভাবে দিতে হবে যেন সেটা ধরার কোনো উপায় না থাকে। দেখুন আমি আহ, এই বছরই মার্চ মাস থেকে আমি ট্রাই করছি আমি এটা নেওয়ার জন্য। প্রথমে আমি বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো স্বাভাবিকভাবে আপনি যখন প্রথম ঘুরতে যাওয়ার চেষ্টা করবেন, তো আপনি কোনো কিছুই তো জানেন না। তো আপনি বিভিন্ন দিকে আপনি সার্চ করবেন, ইউটিউব দেখবেন, যারা স্লট নেয় তারা আপনাকে নানান ধরনের কথাবার্তা বলবে, তারা নিয়ে দিবে। তো প্রথম পর্যায়ে আমি সেভাবেই চেষ্টা করেছিলাম, স্লট নিয়েছিলাম আমি। যারা স্লট নিয়ে দেয়, সফটওয়্যার কোম্পানি বলেন, হ্যাকার বলেন, বা এজেন্সি বলেন, তো সব মাধ্যমে চেষ্টা করেছিলাম আমি স্লট নিয়ে। মার্চ মাসে আমি অ্যাপ্লাই করি বিজনেসের জন্য। আর একটা কথা হচ্ছে আমার পাসপোর্ট একদম ফ্রেশ। আমার দুইটা পাসপোর্ট। এর আগের পাসপোর্টে হচ্ছে গিয়ে আমার কোনো ভিসা ছিল না, ওটা মেয়াদ শেষ হয়ে যায়, ওইটা আমি আবার রিনিউ করি। তো এই দুইটা পাসপোর্ট দিয়ে আমি অ্যাপ্লাই করি। তো মানে অনাকাঙ্ক্ষিতভাবে আমার প্রথমবার ভিসা হয়নি, বিজনেস ভিসা ছিল। তো পরবর্তীতে আবার হচ্ছে আমি বিজনেস ভিসার জন্য আমি অ্যাপ্লাই করি। তো সেকেন্ড বারে হচ্ছে কি আমার বিজনেস ভিসা হয়নি। তো তখন আমি এই জিনিসগুলো নিয়ে আর কি ঘাটাঘাটি শুরু করলাম যে কেন হচ্ছে না, কোথায় ভুল আছে, কী জন্য ভুল আছে। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমি সাজেশন পেয়েছি। কেউ বলল যে নতুন পাসপোর্টে হচ্ছে গিয়ে বিজনেস ভিসা দেওয়ার সম্ভাবনা খুব কম থাকে বা দেয় না। আবার তখন পরিস্থিতি ছিল মার্চ মাসে ওইরকমভাবে ভালো একটা ছিল না, সিচুয়েশন ছিল না বাংলাদেশের। তো জানেন যে বাংলাদেশের সাথে ভারতের একটা ওইরকমভাবে মনোমালিন্য চলছে। তো সেক্ষেত্রে আমি এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম যে আসলে সমস্যাটা কোথায়। আমরা যে ভিসা পাচ্ছি না, তো সেটা কি কারণে। তো সেখানে দেখলাম, আমি ফাইন্ড আউট করলাম যে অনেকগুলো বিষয় আপনার সামনে চলে আসে। তো তার ভিতরে একটি হচ্ছে আপনার আহ, আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন আপনাকে তো অবশ্যই এনওসি দিতে হবে। তো এনওসি ডকুমেন্ট হচ্ছে কি আপনার একদম অরিজিনালটা ওখানে আপনার সাবমিট করতে হবে। আমি এক এক করে বলি। এক হচ্ছে আপনার এই যে ফর্মটা আপনি ফিল আপ করবেন, সেই ফর্মটা হচ্ছে যে এখানে তথ্য দিবেন আপনি, ডকুমেন্টসগুলো হচ্ছে কি তার সাথে কিন্তু রিলেটেড থাকতে হবে। এটা মোটামুটি আপনারা সবই জানেন যে আপনি যে এখানে তথ্যগুলো দিবেন সেটার সাথে যেন পাসপোর্টের আপনার মিল থাকে। আপনি যে বিদ্যুৎ বিল দিবেন সেই বিদ্যুৎ বিলের ঠিকানা আপনার যে ফর্মের যে ঠিকানা আছে, বর্তমান ঠিকানা, সেটার সাথে অ্যাকুরেট থাকতে হবে। আপনি যে পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন সেটার সাথে আপনার এনআইডির যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটার সাথে আপনার আহ, মানে রিলেটেড থাকতে হবে, একদম মিল থাকতে হবে। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সেকেন্ড হচ্ছে কি আপনার এনআইডি দিতে হবে, যেটা এটা হচ্ছে কি আপনার পাসপোর্টের সাথে এনআইডির সাথে আপনার একদম হুবহু মিল থাকতে হবে। আর থার্ড হচ্ছে কি আপনার যে ইউটিলিটি বিল আছে, ইউটিলিটি বিলের ক্ষেত্রে আপনারা যদি প্রিপেড মিটারের বিল দেন, তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি কার্ড দিতে পারেন, কার্ডের দুই পাশের ছবি তুলে সেটা আপনি দিতে পারেন। সেক্ষেত্রে আপনি ফটোকপি দিবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, আপনার মোবাইল থেকে ছবি তুলে সেটা প্রিন্ট করে না দেওয়াটাই ভালো। আপনি সরাসরি একটা ফটোকপির দোকানে যাবেন, গিয়ে বলবেন যে ভাই আমার এই কার্ডটার
এপাশ ওপাশ হচ্ছে আপনি ফটোকপি করে দেন, ওরা হচ্ছে কি আপনাকে এই কার্ডের এপাশ ওপাশ ফটোকপি করে দিবে। আর যাদের কার্ড নেই সেক্ষেত্রে একটু সমস্যা হয়, অনেক আছে প্রিপেইডের অনলাইন যে আপনার রিচার্জ যে হিস্ট্রি আছে সেটা বের করে দেয়। তো দেখেন এখানে সমস্যা হয় কি, আপনি চাইলেই হচ্ছে গিয়া অন্য একজনের বিদ্যুৎ বিল আপনি এখান থেকে যদি আপনি মিটার নাম্বার বা কাস্টমার নাম্বার জানেন জিপিডিসি থেকে বা অন্য যেগুলো আছে বিদ্যুৎ কোম্পানি আছে ওইখান থেকে আপনি এটা বের করে দিতে পারবেন। তো সেক্ষেত্রে ওরা দেখে কি যে আপনার যদি ফ্রেশ থাকে তো ওইখানে কোনো ওদের পেইডের কোনো সিল আছে কিনা বা কোনো সিগনেচার আছে কিনা, এই জিনিসগুলো ওরা হচ্ছে গিয়ে কিন্তু জাস্টিফাই করে। তো সেখানে আপনি যদি ওই প্রিপেইড মিটারের যে হিস্ট্রি আছে ওইটার সাথে যদি আপনি কার্ডের ছবিটা দিতে পারেন তাহলে সেটা কিন্তু আরেকটু স্ট্রং হবে। এই হচ্ছে কি আপনার বিদ্যুৎ বিলের বিষয়টা। আর হচ্ছে গিয়ে ব্যাংক স্টেটমেন্টের কথা বলি, ব্যাংক স্টেটমেন্ট আগে হচ্ছে গিয়া আপনার অনেকে এডিট করে দিত। তো যেহেতু এম্বাসিতে অনেকগুলো ফাইল একসাথে জমা হয়, তো এইগুলো আসলে ওদের একটা একটা করে ভেরিফাই করা ওদের পক্ষে সম্ভব না। তারপরও এখন হচ্ছে গিয়া ভেরিফাই হচ্ছে, ওরা কিন্তু ভেরিফাই করছে যে এখন 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 কিন্তু আপনার বিদ্যুৎ বিলে স্ক্যান কপি আসে, ওই স্ক্যানে হচ্ছে গিয়া আপনার যদি স্ক্যান করে ওরা কিউআর কোড, তখন কিন্তু ওরা বুঝতে পারে বা ওদেরকে শো করে যে আপনার নাম এবং ওই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে কিনা, এবং ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ধরেন 12 ডিজিট বা 16 ডিজিটের আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, ওইখানে ব্যাংক থেকে করে কি ওই 4টা 5টা ডিজিট হাইড করা থাকে, বাকিগুলা মানে ওরা বুঝতে পারে যে হ্যাঁ এই অ্যাকাউন্টে আপনার এত আছে, আর লাস্ট ব্যালেন্স আপনার কত আছে ওই ব্যালেন্সটা এখানে শো করে। এটা আমি নিজে দেখছি আমি। তো এইগুলো হচ্ছে কি এখন অরিজিনালি দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এরপর হচ্ছে কি আপনার ধরেন এনওসি যেটা আছে, এনওসি আপনি বিভিন্ন গ্রুপে বা ইউটিউবে বা গুগল করলে আপনি পেয়ে যাবেন যে কীভাবে এনওসিটা দিতে হয়। এবং এনওসির নিচে যে অথরাইজেশন থাকবে, যদি আপনি প্রাইভেট কোম্পানি হন, প্রাইভেট কোম্পানি যে প্রোপাইটার থাকবে সেই প্রোপাইটারের অবশ্যই সাইন তো থাকতেই হবে এবং সেই প্রোপাইটারের সিল থাকতে হবে। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে আপনারা খেয়াল রাখুন যে আপনি যে কোম্পানি থেকে আপনি এনওসি নেবেন ওই কোম্পানি এনওসির শেষে যে প্রাপ্তি স্বীকার করে সেখানে যে সে যে সিগনেচার দেয়, সিগনেচারের নিচে তার নিজের যে সাইনের যে আপনার সিল থাকে, যেটা সাইন তো থাকবেই, এবং তার যে সিল প্যাড থাকে সেই সিল প্যাডের কিন্তু এখানে সিল দিতে হবে। প্লাস তার মোবাইল নাম্বারটা দিতে হবে, যদি সম্ভব হয় তার ইমেল আইডিটাও দিয়ে দেবেন। এইটা আপনারা ভালোভাবে চেষ্টা করবেন, কারণ ওরা এই জিনিসটাকে অনেকে হচ্ছে গিয়ে জাস্ট প্রোপাইটার লেখা থাকে, প্রোপাইটারের এখানে সিলটা দিয়ে দেয়, সাইন দিয়ে দেয়, এটা কিন্তু ওরা সন্দেহ করে। আর যদি আপনার যখন ওইখানে নাম্বারটা দিয়ে দেবেন ওই কোম্পানির এবং যদি ইমেইল থাকে ইমেইল দিয়ে দিবেন, তখন কিন্তু ওরা এই জিনিসটাকে ইজিলিভাবে নিয়ে নেয়, না এর ভিতরে লুকানোর কিছু নেই, কারণ সে নাম্বার দিয়ে দিছে, সে মেইল দিয়ে দিছে, তখন কিন্তু ওরা এগুলো ভেরিফাই করার প্রয়োজন বোধ মনে করে না। দেন হচ্ছে আপনি আপনার যদি আগের ভিসা থাকে সেই আগের ভিসার কপি দিবেন, পাসপোর্টের কপি দিবেন। তো সাজাবেন তো আপনার মোটামুটি ইন্ডিয়ান ভিসার যে কিভাবে সাজাতে হয় ট্যুরিস্ট ভিসা হলে বা বিভিন্ন ই হলে, আমি বেসিক্যালি ট্যুরিস্ট ভিসার বিষয়টাই বলি। তো এইভাবে আপনি সাজাবেন। অরিজিনাল ডকুমেন্টটা হচ্ছে কি আপনি দিবেন আপনার যে এনওসি আছে সেই এনওসির ডকুমেন্টটা দিবেন। আর একটা কথা হচ্ছে কি আপনি যে যে কোম্পানিতে কাজ করেন সেখানকার আপনার তো একটা পোস্ট আছে, যদি আপনার ভিজিটিং কার্ড হয়ে থাকে অরিজিনাল যে এনওসিটা দিবেন সেই অরিজিনাল এনওসির সাথে আপনার ভিজিটিং কার্ডটা পিন আপ করে দিবেন, এবং আপনার আইডি কার্ড কোম্পানি থেকে আপনাকে আপনার পোস্টের এগেনস্টে যে আইডি কার্ড দেয় সেই আইডি কার্ডের একটা ফটোকপি আপনি ওইটার পিসের A4 সাইজের পেজ আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার এনওসি যে অরিজিনাল আছে সেইটার উপরে হচ্ছে পিন আপ করে আপনার ভিজিটিং কার্ড মেরে দিবেন, এবং এনওসির পিছনের পেজে হচ্ছে কি আপনার জব আইডির যে ফটোকপি আছে ওইটা আপনি দিয়ে দিবেন A4 সাইজে। আর যেগুলো আপনি হচ্ছে গিয়ে ফটোকপি করবেন সবগুলো অবশ্যই A4 সাইজের পেজে করে দেবেন ফটোকপি। এর ভিতরে শুধু অরিজিনাল ডকুমেন্ট দিবেন হচ্ছে গিয়ে আপনার এনওসি আর ব্যাংক স্টেটমেন্ট, এই দুইটা হচ্ছে কি আপনি এটার সাথে জমা দিয়ে দিবেন। তো আপনার দেখা গেলো 6 থেকে 7টা এখানে পেপারস হবে। আর পেমেন্টের যেটা আছে পেমেন্টের ফাইলটা আপনি একদম পিছনে পাসপোর্টের যে কপি দিবেন লাস্টে, সেই পাসপোর্টের কপির পিছনে আপনি হচ্ছে গিয়ে আপনার যে পেমেন্টের যে কপিটা আছে পেমেন্ট স্লিপ যেটা আছে এটা আপনি পিছনে দিয়ে দিবেন। তো এইগুলো দিয়ে জমা দিবেন। আর ব্যাংক স্টেটমেন্টে যদি আপনার ফ্রেশ পাসপোর্ট হয়, আগে কখনো ভিসা লাগেনি আপনি এখন ভিসা লাগাবেন, তো চেষ্টা করবেন যে অবশ্যই
মিনিমাম 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট দিবেন যে আপনি অ্যাকাউন্টে 6 মাস লেনদেন করতেছেন। আর ইজিলিভাবে যদি আপনি ভিসা পেতে চান তাহলে চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট এই 6 মাসের ভিতরে লেনদেনটা 3 থেকে 4 লাখের ভিতরে যেন হয়। এবং অ্যাকাউন্টে আপনি যেহেতু প্রথম আপনি অ্যাপ্লাই করবেন আপনাকে একটু বড় অ্যামাউন্ট তাদেরকে শো করতে হবে। আপনি চেষ্টা করবেন অ্যাটলিস্ট 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে রাখার জন্য। আপনি 1 থেকে 1.5 লাখ টাকা অ্যাকাউন্টে রেখে ওই অবস্থায় আপনি স্টেটমেন্ট উঠাবেন। ক্লোজিং ব্যালেন্স যেন আপনাকে 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে দেখায় এবং এই 7 মাসে ওভারঅল লেনদেন যেন আপনার 3 থেকে 4 লাখ টাকার ভিতরে থাকে। তো এই অবস্থায় যদি আপনি স্টেটমেন্টটা তুলেন আর চেষ্টা করবেন জমা দেওয়ার 1 থেকে 2 দিন আগে স্টেটমেন্টটা নেওয়ার। তো এইসব আনুষঙ্গিক বিষয়গুলো যদি আপনি ফাইল রেডি করে আপনি জমা দেন তো আশা করি আপনারা ভিসা হচ্ছে গিয়ে আপনি পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই খুবই প্রবল থাকে। পেয়েও যাবেন আমি আমার যতটুকু বিশ্বাস। কারণ আমি এই জিনিসগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছি। আমি 2 বার যখন আমার ভিসা রিজেক্ট হয়েছে আমি আসলে মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম যে আসলে এতগুলো টাকা স্লট নিয়ে আমি 12,000 টাকা করে স্লট নিয়ে আমি ভিসা জমা দিলাম আমার ভিসাটা হয় নাই। এই পিছনে কারণগুলো কি তো বিভিন্ন জিনিসগুলো আমি ঘাটাঘাটি করছি আমি এগুলো ফাইন্ড আউট করছি। দেন হচ্ছে কি আমি নিজে স্লটের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি নিজে পেয়ে গেছি উপরওয়ালার একটা দোয়ায় বলবো এটা আমি অবশ্যই যে পরে আমি এটা জমা দিলাম জমা দেওয়ার পরে 2 দিন পরে দেখি আমার গ্রান্টেড চলে আসছে। তো তখন আমি বুঝলাম যে আসলে এই বিষয়গুলো ছোটোখাটো একটু বিষয় ভুলের কারণে কিন্তু এগুলো মিস হয়ে যাচ্ছে। তো আমি এটা মনে করলাম যে এটা আপনাদের জানানোর খুবই দরকার কারণ অনেকেই অনেক প্রয়োজন অনেকের হয়তো কারো ঘোরার ক্ষেত্রে প্রয়োজন হতো হয়তো কারো খুব ইম্পর্টেন্ট সেখানে কাজ থাকে। তো যেহেতু ট্যুরিস্ট ভিসার জন্য পেপারসগুলো খুবই কম দিতে হয় কন্ডিশন খুবই কম থাকে যার কারণে হচ্ছে গিয়া আপনারা এগুলো চেষ্টা করেন। তো যদি আপনারা নিজে নিজে স্লট পেয়ে যান তো আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো। চেষ্টা করবেন যে বৃহস্পতিবারে যেহেতু স্লট ছাড়ে তারপরের 1 সপ্তাহ স্লট ছাড়বে তো শেষের 1 দিন বা 2 দিনের স্লট নেওয়ার চেষ্টা করবেন কারণ প্রথম দিকে তো আপনার সাথে সাথে হচ্ছে গিয়ে আপনার সবাই নেওয়ার চেষ্টা করে রবিবার সোমবার মঙ্গলবার এইগুলো নেওয়ার চেষ্টা করে। বুধবার বৃহস্পতিবার হচ্ছে গিয়ে সবাই শেষে যায়। এই জন্য চেষ্টা করবেন যদি বুধবার বৃহস্পতিবার দিন আপনি আগে ট্রাই করেন তাহলে হয়তো পেয়েও যেতে পারেন। আর পেপারসগুলো যদি আপনি এইভাবে সাবমিট করেন তো আশা করি এখানে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি খুবই জোরালোভাবে থাকবে। আর এর ভিতরে যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন কোনো কিছু জানতে আপনার ইচ্ছা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে ফ্রিভাবে উপদেশ দেওয়ার। আমাকে ফ্রি উপদেশ দেয়নি আপনাকে ফ্রি উপদেশ